নমস্কার, আমি উত্তীয়। আপনারা শুনছেন দ্য গল্প বাগিশ। আমাদের এই গল্পের রেলগাড়ি আবারও চলে এসেছে আজ একটা নতুন গল্প নিয়ে। আজ আপনাদের জন্য অবনীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি রাজকাহিনী থেকে আরেকটি অধ্যায়, হাম্বির। নতুন বন্ধুদের জানাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তাহলে আর দেরি নয়, চলে যাই গল্পে। শুরু হচ্ছে হাম্বির। চিতোর তখনও পাঠানের হস্তগত হয়নি। মেবারে তখনও ভীম রানার অটুট প্রতাপ। মহারানা লক্ষণ সিংহের সুশাসনে দেশ যখন শান্তিতে, সুখে, ধনে ধান্যে পরিপূর্ণ, সেই সময় একদিন যুবরাজ অরিসিংহ দলবল নিয়ে শিকারে গিয়েছিলেন। আন্ধোয়া বনের ধারে উজলা গ্রামে মেঠো রাস্তায় শিকারী দল রাজকুমারের সঙ্গে সঙ্গে শিকারের পিছনে ছুটে চলেছিল। শিকার একটা ছুঁচালো মুখ দাঁতালো বরাহ। বেলা দুপুরে মেঠো রাস্তায় অনেকখানি ধুলো উড়িয়ে অনেক দূর ছুটে গিয়ে রাজকুমারের শিকার রাস্তার এক ধারে জনার ক্ষেতের ভিতর ঝাঁপিয়ে পড়ল। সেখানে ঘোড়া চলে না, তীর তো ছোটেই না। ক্ষেতের মাঝে মাচার উপর দাঁড়িয়ে এক রাজপুতের মেয়ে এই তামাশা দেখছিল। পরনে তার পিলা ওড়নি, নীল আঙ্গিয়া। রাজকুমারের পায়ে ছিল সবুজ দোপাট্টা। দুজনের চোখ দুজনের উপর পড়েছিল। শিকারের আশায় হতাশ হয়ে অরিসিংহ যখন বুনাস নদীর তীরে আমবাগানে ফিরে চলেছিলেন, ক্ষেতের ভিতর থেকে রাজপুতের মেয়ে সেই সময় বরাহটা মেরে শিকারীদের ভেট দিয়ে গেল। রাজকুমার জিজ্ঞাসা করলেন, ক্যাসে মারা? বালিকা বল্লমের মতো সিধে একটা জনারের শীষ দেখিয়ে বললে, ইসি সে ঘায়েল কিয়া। তার ধুলো মাখা কালো চুলগুলি সাপের ফনার মতো সুন্দর মুখের চারিদিকে বড় শোভা ধরেছিল। তার সুডল হাতে পিতলের কাঁকন সূর্যের আলোয় সোনার মতো কেমন ঝকঝক করছিল। বুনাস নদীর তীরে আমবাগানের শীতল ছায়ায় সেই কথাই ভাবতে ভাবতে রাজকুমারের তন্দ্রা আসছিল। সবুজ ক্ষেতের মাঝে মাটির ঢেলা ফেলে পাখি আর ছাগল তাড়াতে তাড়াতে মেয়েটিও রাজকুমারের কথা ভাবছিল কিনা কে জানে। কিন্তু একসময় তার হাত থেকে ঠিকরে একটা মাটির ঢেলা সেই আমবাগানের ধারে ঘোড়ার পায়ে এসে লাগল। হঠাৎ ঘোড়ার তরবর শব্দে চমকে উঠে রাজকুমার চেয়ে দেখলেন আমবাগানের ফাঁকে একটুখানি সবুজ ক্ষেত। তারই মাঝে সেই নীল আঙ্গিয়া, পিলা ওড়নি কৃষকনন্দিনী। পশ্চিম বাতাসে অরোরের ক্ষেতে ঢেউ উঠেছে। একদল টিয়া পাখি ঝাঁক বেঁধে উড়ে চলেছে। বেলা শেষে দিনের আলো নিবু নিবু। পাথরের মতো পরিষ্কার আকাশ, তার কালো মেঘের সরু রেখা। রাজকুমার শিকার শেষে বাড়ি চলেছেন। নদীর ধারে যেখানে গ্রামের পথ আর মেঠো রাস্তা এক হয়েছে, সেখানেই আবার দুজনে দেখা হলো। বালিকা মাথায় দুধের কলসি নিয়ে মাঠ ভেঙে গ্রামে চলেছে। সঙ্গে দুটি চিকন কালো ছানা ভেঁস। পরদিন উজলা গ্রামের সেই বালিকার ঘরে বিবাহের প্রস্তাব নিয়ে রাজকুমারের দূত এলো। বালিকার পিতা চন্দাস বংশের চৌহান রাজপুত কিছুতেই গেহলোট বংশে কন্যাদানে সম্মত নয়। রাজকুমার হতাশ হয়ে রাজ্যে ফিরলেন। এদিকে সেই বৃদ্ধ রাজপুতের ঘরে গৃহিণীর কাছে পাড়াপড়শির দুয়ারে লাঞ্ছনা গঞ্জনার সীমা পরিসীমা রইল না। এমন কাজও করে,
হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে আছে? যেমন বুদ্ধি তেমনি চিরটা কাল ঝাঁস করেই থাক। বুড়ো কিন্তু সকলের কথায় একই জবাব দিত, তোমরা যাই বলো, আমি কিন্তু লক্ষ্মীকে কখনোই রাজবাড়িতে 5-6 দিনের দাসী করে দিতে পারি নে। তার চেয়ে আমার মেয়ে গরিবের ঘরে গিন্নি হয়ে থাক, সেও ভালো। কিন্তু বুড়োর প্রতিজ্ঞা বেশি দিন রইল না। চিতর থেকে দূত এলো। পদ্মিনী রানী লিখছেন, আমি নিঃসন্তান, তোমার কন্যাকে ভিক্ষা চাই। আমার আশীর্বাদে চিতরের রাজলক্ষ্মী তোমার বংশকে বরণ করুন। সতীর কথা ব্যর্থ হয় না। লক্ষ্মীর সন্তান যে চিতরের সিংহাসনে বসবে সে বিষয়ে আর সন্দেহ রইল না। ধুমে ধামে আলো জ্বালিয়ে ঘোড়া সাজিয়ে বর বেশে যুবরাজ এলেন যেন কোনো স্বপ্নের রাজ্য থেকে। রাজপুত্র এসে উজলা গ্রামে উদয় হলেন। আনন্দে আলোয় নাচে গানে সমস্ত গ্রাম এক রাতের মতো উৎফুল্ল হয়ে উঠল। সুখের বাসর আনন্দের মধ্যে কখন কাটল বোঝা গেল না। 1 বৎসর পরে যুবরাজ লক্ষ্মী রানীকে আর 1 মাসের শিশুপুত্র হাম্বিরকে উজলা গ্রামে রেখে পাঠানের সঙ্গে যুদ্ধে গেলেন। সে যুদ্ধে যে গেল তাকে আর ফিরতে হলো না। রানা গেলেন, রাজপুত্ররা গেলেন, ভীমসিংহ গেলেন, রানী পদ্মিনী, রাজবধূ, রাজমাতা সকলে গেলেন। চিতরলক্ষ্মী অন্তর্ধান করলেন। রইলেন কেবল উজলা গ্রামে হাম্বিরকে নিয়ে রানী লক্ষ্মী। আর কৈলাসের কেল্লায় মেবারের রানার বংশধর অজয় সিংহ। একদিকে সোরনাল বলে একখানি ছোট গ্রাম, আর একদিকে আরাবল্লী পর্বত। মাঝে একটি ছোট পাহাড়ের উপর কৈলোরের পুরাতন কেল্লা। একসময় পাহাড়ি ভিলদের শাসনে রাখার জন্যে ওই কেল্লা প্রস্তুত হয়েছিল। তখন চিতরের মহারানা বছরের মধ্যে প্রায় 4 মাস এইখানেই কাটাতেন। তখন কেল্লার শ্রী ছিল এক। তারপর পাহাড়ি জাত যখন ক্রমে অধীন হয়ে শত্রুতা ছেড়ে বশ্যতা মানলে, তখন আর বড় একটা এখানে আসবার প্রয়োজন হতো না। কচ্চিৎ 2-1 রাজকুমার শিকারে এসে এখানে রাত্রিবাস করে যেতেন। কেল্লাও ক্রমে ভেঙে চুরে বন জঙ্গল আর কাঁটা গাছে পরিপূর্ণ হয়েছিল। ঝড় বৃষ্টি আর বিদ্যুতের মাঝে চিতরের রানা লক্ষণ সিংহের বংশধর রাজ্যহারা অজয় সিংহ স্ত্রী পুত্র পরিবার নিয়ে একদিন এই কেল্লায় আশ্রয় নিলেন। সে দুঃখের রাত কি দুঃখে কেটেছিল কে বলবে। মাথার উপরে ফাটা ছাদ দিয়ে বৃষ্টির ধারা পড়ছে। ঘরের কোণে ইন্দুরের খুটখাট, বাদুরের ঝটাপট, রাজার ছেলে, রাজার বউ, তারই মাঝে ভিজে ঘরে খড়ের বিছানায় ঘোড়ার কম্বল ঢাকা দিয়ে রাত কাটালেন। সকালে গ্রামবাসীরা রাজা দেখতে এসে দেখলে তাদের রাজার বসবার সিংহাসন, শোবার খাটিয়া নেই। রাজার রানী, রাজার ছেলে ঘোড়ার কম্বলে বসে আছেন। মেবারের রানা অজয় সিংহ আজ কোথায় সোনার সিংহাসনে রাজছত্র মাথায় দিয়ে বসবেন? রানীমা কোথায় 2 রাজকুমার অজিম সিংহ, সুজন সিংহকে নিয়ে গজদন্তের পালঙ্কে আরাম করবেন? না, তাদের এ দুর্দশা। গ্রামবাসীরা তখনই যত্ন করে কেল্লা পরিষ্কার করতে লাগলো, ঘর সাজাতে লাগলো। গ্রামের জোতদার গজদন্তের খাট, সিংহাসন, কিংখাবের সুজনি, জরির চাঁদোয়া, শ্বেত চামর, চন্দনের পাখা, রূপার প্রদীপ, সোনার বাটা, শ্বেত পাথরের বাসন হাজির করলে। ক্ষেত থেকে চাষির মেয়েরা তরি তরকারি, ঘিয়ের মটকি, দুধ দেবার গাই, ঘোড়ার ঘাস নিয়ে হাজির হলো। দেখতে দেখতে সাজ সরঞ্জাম কেল্লার শ্রী ফিরে গেল। সন্ধ্যার সময় গ্রামবাসী তাদের রাজার মুখে, রানীর মুখে, 2 রাজপুত্রের মুখে হাসি দেখে বিদায় হলো। ভক্ত প্রজার প্রাণপণ সেবায়
অজয় সিংহ সব দুঃখ ভুললেন। কেবল চিতোর যে এখনো পাঠানের হস্তগত, এ দুঃখ তার মন থেকে কিছুতে গেল না। তিনি প্রায়ই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেন, হায়, সূর্য এখনো রাহুগ্রস্ত, কবে এ গ্রহণ শেষ হবে তা কে জানে। সেই সুদিনের প্রতীক্ষা করে আমায় কত কাল থাকতে হবে কে বলতে পারে। দিন যেতে লাগলো, কিন্তু যে সুদিনের প্রতীক্ষায় অজয় সিংহ রইলেন, সে সুদিন বুঝিবা আর এলো না। পাঠানের হাত থেকে চিতোর উদ্ধার করতে অজয় সিংহ প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু তার লোকবল অর্থবল কোথায়? বড় আশা ছিল দুই রাজকুমার অজিম সিংহ সুজন সিংহ বড় হয়ে পিতৃরাজ্য উদ্ধারের চেষ্টা করবে, কিন্তু হায়, বিধাতা সে সাধেও বাদ সাধলেন। সেদিন বর্ষাকাল, মেঘের ঘটা আরাবল্লী পর্বতের শিখরে কাজলের মতো ছায়া ফেলেছে। গ্রামের উপর ক্ষেতের উপর দিয়ে আলো আঁধারের খেলা চলেছে। দুই রাজকুমার শিকারে বেরিয়েছেন, রাজা রানীতে মহলের ভিতরে একলা আছেন। সন্ধ্যা হলো, রাজকুমারেরা ঘরে ফিরছেন না। রানীমা একবার খোলা জানলায় ছেয়ে দেখছেন। দেখতে দেখতে পশ্চিম মেঘের তীরে একটুখানি সোনার ঢেউ খেলিয়ে সূর্যদেব অস্ত গেলেন। রাত্রির অন্ধকার মেঘের অন্ধকারে গাঢ়তর হয়ে এলো। রানীমা রাজার সঙ্গে কথা বলছেন আর বারে বারে জানলার প্রাণে চেয়ে দেখছেন। রাজা বলছেন, তোমায় আজ আনমো না দেখছি যে। কে জানে প্রাণটা কেমন করছে, বলে রানীমা উঠে গেলেন। দাসী ঘরে এসে প্রদীপ দিয়ে গেল। টুপটাপ করে ক্রমে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। রানীমা মলিন মুখে ফিরে এসে বললেন, এরা যে দুভাই সকাল থেকে শিকারে গেল, এখনো যে এলো না কেন? রানা বললেন, সে কি, এখনো ফেরেনি? এই ঝড় বৃষ্টিতে দুজনে কোথায় রইল? বলতে বলতে কেল্লার উঠোনে লোকের কোলাহল শোনা গেল। তখন মেঘ কেটে গিয়ে চন্দ্রোদয় হয়েছে। রাজা রানী দেখলেন জন কয়েক গ্রামবাসী কাকে যেন ধরাধরি করে নিয়ে আসছে। একজন দাসী তাড়াতাড়ি এসে খবর দিয়ে গেল, রানীমা দেখুন গিয়ে বড় রাজকুমার অজিম বাহাদুরের কি হয়েছে। বলতে বলতে লোকজন ধরাধরি করে রাজকুমারকে নিয়ে উপস্থিত হলো। রাজা রানী শুনলেন, পাহাড়ের উপর শিকার করতে গিয়ে মুঞ্জ বলে যে ভিল সর্দার, তার ছেলের সঙ্গে সুজন বাহাদুরের হরিণ নিয়ে ঝগড়া হয়, ক্রমে লড়াই বাঁধে। বড় রাজকুমার তাকে রক্ষা করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন। রানা জিজ্ঞাসা করলেন, আর সুজন সিং কোথায় গেলেন? লোকজনেরা মাথা চুলকে বললে, আগে তিনি ভালো আছেন, আমাদের তিনি পাঠিয়ে দিলেন, নিজে একটা চটিতে বিশ্রাম করছেন, এলেন বলে। পথের ধারে চটিতে বিশ্রাম করার মানে 5 ইয়ারে মিনে সিদ্ধি টেনে আড্ডা দেওয়া। রানা বুঝলেন, বুঝেই বললেন, বিপদের সময় বিশ্রাম না করলেই নয়। লোকজন সকলে বিদায় হলো। রাজা রানী রাজবৈদ্য আর 2-1 দাসী অচৈতন্য অজিমকে ঘিরে রইলেন। সমস্ত রাত্রে রাজকুমারের চেতনা হলো না। রাজবৈদ্য ঘাড় নেড়ে বললেন, আঘাত সাংঘাতিক। ভোরের আলোর সঙ্গে সঙ্গে রাজকুমার একবার চোখ চাইলেন, একবার মা বলে ডাকলেন। তারপর ভাঙা খাঁচা ছেড়ে পাখি যেমন উড়ে যায়, তেমনি রাজকুমারের সেই সোনার দেহ ছেড়ে প্রাণ পাখি চলে গেল। তারপর দিনের পর দিন কাটতে লাগলো। অজয় সিংহ শোকে দুঃখে নিরাশায় দিন দিন ম্রিয়মান হতে লাগলেন। আর সেই দুর্দান্ত মুঞ্জ ডাকাত দিন দিন প্রবল হয়ে গ্রামবাসীদের উপর প্রজালোকের ঘরে বিষম উৎপাত আরম্ভ করলে। এমনকি দুরন্ত ডাকাত এসে একদিন কৈলুরের কেল্লা পর্যন্ত লুট করে গেল। ডাকাত অজয় সিংহের মুকুট কেড়ে নিয়ে তাঁর মাথায় তলরের চোট মেরে চলে গেল। বৃদ্ধ অজয় সিংহ নেশাখোর সুজন বাহাদুর প্রজালোককে
কে রক্ষা করে? একদিকে পাঠানের উৎপাত, আরেকদিকে মুঞ্জ ডাকাতের নিষ্ঠুর অত্যাচার। ওদিকে আবার চারিদিকে খবর হলো রানা আর বেশি দিন বাঁচেন কিনা সন্দেহ। রাজ্যে হাহাকার পড়ে গেল। সকলেই বলতে লাগলো, এতদিনে বুঝি সূর্যবংশের গৌরব শেষ হয়। সুজন বাহাদুর যে রাজ্য চালাতে পারেন এমন তো বোধ হয় না। রাজ্যের যখন এই দুরবস্থা, সেই সময় উজলা গ্রাম থেকে লক্ষ্মী রানী হাম্বিরকে নিয়ে কৈলোরে উপস্থিত হলেন। রানার আত্মীয় স্বজন, দেশের সর্দার সামন্ত যে যেখানে ছিলেন উপস্থিত। রানা সকালে সভা করে বসেছেন। হাম্বির এসে প্রণাম করলেন। রানা আশীর্বাদ করে হাম্বিরকে বসালেন। হাম্বিরকে দেখে আজ তার দাদা অরি সিংহকে মনে হলো। সেই নাক, সেই চোখ, দাদার মতো তেমনি সুন্দর বলিষ্ঠ শরীর, গলার স্বর তেমনি মধুর গম্ভীর। আজ অজয় সিংহের মনে পড়ল তার দাদা অরি সিংহ পাঠানের সঙ্গে শেষ যুদ্ধে যাবার আগে তার হাতে একখানি চামড়ার থলি আর একখানি চিঠি দিয়ে বলেছিলেন, এই চিঠিতে আমার শেষ ইচ্ছা রইল, আর এই থলিতে একখানি ছোড়া রইল। হাম্বির বড় হলে এ দুটি তাকে দিও। তারপর কি হলো? তারপর কি লেখা আছে সেই চিঠিতে? আর সেই ছোড়াটাই বা কিসের জন্য? জানতে হলে শুনতে হবে পরের পর্ব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্য গল্প বাগিশ।